বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত, দেশ জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ। তুরস্কের পর্যটন কেন্দ্রে পৃথক বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ৩০ জন, ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। গাজা সীমান্ত পারাপারে খুলেছে রাফা ক্রসিং, মানতে হবে কঠোর নিয়মকানুন, ধাপে ধাপে কার্যক্রম বাড়াবে ইসরায়েল। এবং সৌদিতে ১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত, কার্যক্রম পরিচালনা ও হজ যাত্রীদের সেবা প্রদানে ঘাটতির অভিযোগ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। ৪০ ঘন্টার নিরাপত্তা অভিযানে পাকিস্তানের বেলুচিস্তানে নিহত হয়েছে অন্তত ১৪৫ বিচ্ছিন্নতাবাদী। বেলুচিস্তানের কোয়েটা সহ বিভিন্ন জেলায় চালানো অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের হত্যা করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা, গাউদার, মাস্তাং এবং নস্কি জেলার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় বন্দুক ও বোমা হামলার ঘটনা ঘটে। এতে ৪৮ জন নিহত হয়। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জানান, নিহত ৪৮ জনের মধ্যে ১৭ জন আইন প্রয়োগকারী বাহিনীর সদস্য এবং ৩১ জন বেসামরিক নাগরিক ছিলেন। বর্তমানে পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে হামলার আশঙ্কায় পুরো অঞ্চলে থমথমে উত্তেজনা বিরাজ করছে। তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। রোববার আন্তালিয়া শহরের কাছে মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২৫ জন। জানা যায় এর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম এএফপি নিউজ। অন্যদিকে আন্তালিয়া থেকে স্পার্তা যাওয়ার পথে মহাসড়কের বুরদুর এলাকায় পৃথক দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। তবে দুর্ঘটনাগুলোতে কোনো বিদেশি নাগরিক ছিল কিনা তা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। যুদ্ধবিধ্বস্ত গাজায়, যেখানে প্রতিটি মুহূর্তই টিকে থাকার লড়াই, সেখানে সমুদ্রের ঢেউ ছুঁয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে ফিলিস্তিনিরা। বাস্তুচ্যুতদের তাঁবুর ঠিক পাশেই ইসরায়েলি নৌটহল এড়িয়ে গাজার সৈকতে সাঁতারের অনুশীলনে নামছেন বিভিন্ন বয়সী পুরুষ। ধ্বংস হয়ে যাওয়া বিনোদন কেন্দ্র আর সুইমিং পুলের বদলে একমাত্র অবলম্বন খোলা সমুদ্র। যুদ্ধের ছায়ায় দাঁড়িয়ে সমুদ্রের বুকে নতুন করে সাহস সঞ্চয় করছে গাজার মানুষ। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। এক পাশে বাস্তুচ্যুত মানুষের সারি সারি তাঁবু, অন্য পাশে উত্তাল ভূমধ্যসাগর, মাঝখানে দাঁড়িয়ে যুদ্ধের ধ্বংসস্তূপ পেরিয়ে বাঁচার এক ভিন্ন গল্প। বয়সভেদে নানা শ্রেণীর পুরুষরা প্রতিদিন ভিড় করছেন এই সৈকতে, সাঁতারের অনুশীলন করছেন, শেখাচ্ছেন একে অপরকে, আর মুহূর্তের জন্য হলেও ভুলে থাকার চেষ্টা করছেন যুদ্ধের ভয়াবহতা। এটি গাজা শহরের সৈকতের বর্তমান চিত্র। গাজায় ২ বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে উপত্যকার প্রায় সব বিনোদন কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। নেই কোনো সুইমিং পুল, নেই শিশুদের খেলার জায়গা। বাধ্য হয়েই খোলা সমুদ্রকে বেছে নিয়েছেন তারা। তবে সাগরে নামার সময় সতর্ক থাকতে হচ্ছে। ইসরায়েলি নৌটহল এড়িয়ে চলাই এখন গাজার বাসিন্দাদের জন্য বড় চ্যালেঞ্জ। ঝুঁকির মধ্যেই সাঁতারের অনুশীলন করছি। এর মধ্যে সবচেয়ে বড় হুমকি ইসরায়েলি টহল নৌযানগুলো, যারা সমুদ্রে সাঁতারু ও জেলেদের তাড়া করে সরিয়ে দেয়। ঝুঁকি অনেক, তবু আমরা চেষ্টা করি এমন এলাকায় একত্র হতে যেখানে যুদ্ধজাহাজগুলো পৌঁছাতে পারে না। অনেকে বলছেন এটি শুধু শরীরচর্চা নয়, মানসিকভাবে টিকে থাকার একমাত্র উপায়। সমুদ্রের পানিতে নামলে কিছুক্ষণের জন্য হলেও ভুলে যান বোমার শব্দ, ধ্বংসের দৃশ্য আর অনিশ্চিত ভবিষ্যৎ। আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি, সাঁতার একটি অত্যন্ত কার্যকর মানসিক ব্যায়াম। এটি আমাদের সঙ্গে ঘটে যাওয়া প্রতিদিনের ঘটনা, দৈনন্দিন সমস্যা এবং এই সময়ে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সেগুলোর মুখোমুখি হতে মানসিকভাবে শক্তি যোগায়। মানবিক সংকটের মধ্যেও গাজার মানুষ এভাবেই খুঁজে নিচ্ছেন বেঁচে থাকার ছোট ছোট আশ্রয়, যেখানে ঢেউয়ের শব্দ ঢেকে দেয় যুদ্ধের আওয়াজ, আর এক টুকরো স্বাভাবিক জীবনের স্বপ্ন জাগিয়ে তোলে বিধ্বস্ত উপত্যকায়। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।
গাজা ও মিশরের মধ্যকার সীমান্ত পারাপারের জন্য রাফা ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, গাজার রাফাহ সীমান্ত ক্রসিং সোমবার থেকে পুনরায় চালুর জন্য প্রস্তুত। তবে এটি হবে সীমিত পরিসরের একটি পাইলট ফেজ, যেখানে খুব অল্প সংখ্যক ফিলিস্তিনিকে যাতায়াতের অনুমতি দেওয়া হবে। মিশরের সঙ্গে সংযুক্ত এই গুরুত্বপূর্ণ সীমান্ত পথটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মানবিক সহায়তা ও রোগীদের চলাচলে বড় ধরনের সংকট তৈরি হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই ধাপে ধাপে কার্যক্রম বাড়ানো হবে। এদিকে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলছে, রাফা ক্রসিং সীমিত আকারে খোলার ফলে সংকট পুরোপুরি কাটবে না, তাই দ্রুত পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর দাবি জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রবিবার সংবাদ সম্মেলনে তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নেবে। খামেনি আরও বলেন, তেহরান আগে হামলা করবে না, তবে আক্রান্ত হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে ট্রাম্পের মদদ ছিল বলেও অভিযোগ করেছেন তিনি। এদিন ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত এক প্রতিবেদন বলছে, ইরানে দীর্ঘমেয়াদী যুদ্ধের বদলে দ্রুত ও শক্তিশালী হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিভাবে দ্রুত হামলা চালানো হবে সে ব্যাপারে কাজ করতে নিজের দলকে নির্দেশনাও দিয়েছেন তিনি। ওয়াশিংটনের সামরিক শক্তি প্রদর্শনের মুখে খামেনি জানান, ইরানি জাতি এসব হুমকিতে বিচলিত নয়, তবে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বজায় রেখে ন্যায্য কূটনৈতিক আলোচনার পথ এখনও খোলা রেখেছে তেহরান। পবিত্র ওমরাহ হজ ঘিরে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ৫,৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১,৮০০টির চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরবের প্রশাসন। সেবা ও কার্যক্রমে ঘাটতির অভিযোগে নেওয়া এই সিদ্ধান্ত ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। পবিত্র উমরা হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৫,৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১,৮০০টির সঙ্গে করা চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এসব বিদেশি ট্রাভেল এজেন্সির কার্যক্রম ও সেবার মান নিয়ে পর্যায়ক্রমিক মূল্যায়ন করা হয়েছে। সেই মূল্যায়নে একাধিক প্রতিষ্ঠানের কর্মদক্ষতা ও সেবার মানে ঘাটতির বিষয়টি উঠে আসে। এরপরই সংশ্লিষ্ট এজেন্সিগুলোর বিরুদ্ধে এই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়। মন্ত্রণালয় আরও জানায়, স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলোকে তাদের ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত মানদণ্ড পূরণ করতে পারলে আবারও তাদের চুক্তি কার্যকর করা হবে। তবে এই সিদ্ধান্তে উমরা যাত্রীদের ভোগান্তির আশঙ্কা নেই বলেও স্পষ্ট করেছে সৌদি প্রশাসন। যেসব যাত্রীর বৈধ ভিসা রয়েছে এবং যাদের আগে থেকেই বুকিং সম্পন্ন, তাদের উপর এই চুক্তি স্থগিতের কোনো প্রভাব পড়বে না। এ বিষয়ে হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আলওয়াইমি বলেন, উমরা খাতের বিশ্বাসযোগ্যতা জোরদার করা এবং হজযাত্রীদের অধিকার সুরক্ষিত রাখতেই নজরদারি ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত থাকবে। আরাফাত ইয়াসার, RTV। দীর্ঘ ১৪ মাসের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইনি সমন গ্রহণ করেছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার ভাইপো সাগর আদানি। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে এ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিস্তারিত থাকছে আরাফাত ইয়াসারের রিপোর্টে। মার্কিন পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা SECর আইনি সমন অবশেষে গ্রহণ করলেন গৌতম আদানি ও সাগর আদানি। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের মার্কিন ডিস্ট্রিক্ট আদালত আদানির মার্কিন আইনজীবীদের মাধ্যমে সমন গ্রহণের চুক্তি অনুমোদন দেওয়ায় দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটেছে। আদালতে শুক্রবার দাখিল করা নথিতে বলা হয়েছে, ২০২৬ সালের ২৩ জানুয়ারি বিবাদী পক্ষের মার্কিন আইনজীবীরা সমন গ্রহণে সম্মতি হয়েছেন। এর ফলে এ বিষয়ে আর থাকছে না আদালতের আলাদা কোনো আদেশের প্রয়োজনীয়তা।
এর মাধ্যমে শেষ হলো প্রায় 14 মাসের এক অচলাবস্থা। ভারত সরকারের বারবার আপত্তির কারণে এতদিন আদানিদের কাছে মার্কিন আদালতের কাগজপত্র পৌঁছানো সম্ভব হয়নি। হেগ কনভেনশন অনুযায়ী নথিতে পাঠাতে গিয়ে একাধিকবার বাধার মুখে পড়ে এসইসি। চুক্তি অনুযায়ী আদালতের এই আদেশের পর আদানিদের হাতে থাকছে 90 দিন সময়। এ সময়ের মধ্যে তাদের এসইসির অভিযোগের আনুষ্ঠানিক জবাব দিতে হবে অথবা মামলাটি খারিজের আবেদন করতে হবে। তবে সমন গ্রহণে সম্মত হলেও আত্মপক্ষ সমর্থনের অন্যান্য সব অধিকার আদানিদের বহাল থাকবে। এর মধ্যে ব্যক্তিগত এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলার অধিকারও রয়েছে, অর্থাৎ মার্কিন আদালতে তাদের ওপর বিচারিক কর্তৃত্ব আছে কিনা তা চ্যালেঞ্জ করতে পারবেন তারা। আদালতের নথিতে আরও দেখা গেছে যুক্তরাষ্ট্রের 3টি প্রভাবশালী আইন প্রতিষ্ঠান সুলিভান অ্যান্ড ক্রমওয়েল, নিক্সন পিবডি ও হেকার ফিঙ্ক আদানিদের পক্ষে লড়ছে। তাদের অন্যতম আইনজীবী রবার্ট জিউফ্রা জুনিয়র বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষেও একটি মামলায় যুক্ত আছেন। উল্লেখ্য 2024 সালের 20 নভেম্বর গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনে এসইসি। অভিযোগে বলা হয় সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের কয়েকশো কোটি ডলার ঘুষ দেওয়ার একটি পরিকল্পনা তারা তদারকি করেছেন। এসইসির অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে 2021 সালের সেপ্টেম্বরে আদানি গ্রিন এনার্জির বন্ড ইস্যু। সেই বন্ডের মাধ্যমে মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে 17 কোটি 50 লাখ ডলারের বেশি অর্থ সংগ্রহ করা হয়েছিল। এসইসির দাবি, বন্ড ছাড়ার নথিতে কোম্পানিটির দুর্নীতি বিরোধী কর্মসূচি নিয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল। আরাফাত ইয়াসার, RTV। প্রাচীন সভ্যতার দেশ মিশরের রাজধানী কায়রোর আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে বিশ্বখ্যাত কায়রো আন্তর্জাতিক বইমেলা। এদিন কায়রো পরিণত হয় জ্ঞান, সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলায়। প্রকাশনা জগতের শীর্ষ প্রতিষ্ঠান, আন্তর্জাতিক লেখক, প্রকাশক এবং হাজারো পাঠকের অংশগ্রহণে এবারের আসর নতুন মাত্রা যোগ করেছে বৈশ্বিক সাহিত্য অঙ্গনে। মিশর প্রতিনিধি আফসার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সামিউল শিহাব। প্রাচীন সভ্যতার দেশ মিশরের রাজধানী কায়রোর আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে কায়রো আন্তর্জাতিক বইমেলা। 57তম আসরের এই আয়োজন চলবে আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। এটি পরিচালনা করছে জেনারেল ইজিপশিয়ান বুক অর্গানাইজেশন। দেশি বিদেশি দর্শনার্থীদের সঙ্গে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীরাও ভিড় করছেন মেলায়। এবারের মেলার ব্যাপ্তি ও আয়োজন ছিল চোখে পড়ার মতো। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপ সহ বিশ্বের মোট 83টি দেশ থেকে প্রায় 1,500 প্রকাশনী এতে অংশ নিয়েছে। 6,637 জন প্রদর্শকের উপস্থিতি এবং প্রায় 400টি সাংস্কৃতিক কর্মশালা মেলাকে ভিন্ন মাত্রা দিয়েছে বলেও মন্তব্য করেছেন মেলায় আগত দর্শনার্থীরা। আরব বিশ্বের সবচেয়ে বৃহৎ বইমেলা এবং জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার পরেই বিশ্বের দ্বিতীয় বৃহৎ বইমেলা থেকে আমরা এখন অবস্থান করছি ইজিপ্ট ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে, যেখানে 80,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে উদযাপিত হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ বইমেলা এবং আরব বিশ্বের সর্ববৃহৎ বইমেলা, যেখানে অংশগ্রহণ করেছে 83টি দেশের 1,457টি প্রকাশনী। এবারের মেলাটি উৎসর্গ করা হয়েছে মিশরের কিংবদন্তি সাহিত্যিক ও নোবেলজয়ী লেখক নাগিব মাহফুজকে। তাকে পার্সোনালিটি অব দ্য ইয়ার হিসেবে সম্মান জানানো হয়েছে। পাশাপাশি এবারের আসরে গেস্ট অফ অনার বা অতিথি দেশ হিসেবে সম্মাননা পাচ্ছে রোমানিয়া। পাঠকদের উদ্বুদ্ধ করতে এবারের মেলার স্লোগানটি অত্যন্ত চমৎকার। মান ইয়াতা ওয়াক্কাফু আনিল কিরাআতি সাআতান ইয়াতা আখারু কুরুনান, অর্থাৎ যে 1 ঘন্টার জন্য পড়া বন্ধ করে দেয় সে শতাব্দীকাল পিছিয়ে পড়ে। মেলায় সরকারি বেসরকারি সব প্রকাশনীতে থাকছে 30% ছাড়। এছাড়া মিশর সরকারের বিশেষ প্রকল্প এ লাইব্রেরি ফর এভরি হোম এর আওতায় মাত্র 100 পাউন্ডে পাওয়া যাচ্ছে 20টি বইয়ের বিশেষ প্যাকেজ। এমনকি কিছু বই মিলছে মাত্র 1 পাউন্ডেও। বাংলাদেশের বিশিষ্ট স্কলার ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সাহেবের বিখ্যাত আরবি গ্রন্থ আল মাদখাল ইলা উলুমিল হাদিসিস শরীফ 2021 সালের মতো এবারও বেস্ট সেলারের তালিকায় স্থান করে নিয়েছে। 2026 সালের এই আসরে তার গবেষণামূলক নতুন গ্রন্থগুলো আন্তর্জাতিক পাঠকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বলেও জানান আগত অতিথিরা।
আরব বিশ্বের প্রাচীন ও বিশ্বের অন্যতম বৃহত্তম কায়রো আন্তর্জাতিক বইমেলাটি 1969 সালে কায়রো শহর প্রতিষ্ঠার 1000 বছর পূর্তি উপলক্ষে শুরু করা হয়। কালক্রমে এর পরিধি ও সমৃদ্ধি এতটাই বৃদ্ধি পেয়েছে যে বর্তমানে কোনো কোনো সমীক্ষায় একে ফ্র্যাঙ্কফুর্ট বইমেলার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলার স্বীকৃতি দেওয়া হয়েছে। সামিউল শিহাব, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।